দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো সেনা প্রধানের যে ফোন আলাপ এই চ্যানেল থেকে প্রচারিত হয়েছে তাকে কেন্দ্র করে অবশেষে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে, একটি প্রেস সংবাদ বিজ্ঞপ্তি আহ, দিয়েছে। সেই সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি গত 4 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল থেকে সৈনিক পর্যন্ত মোট 116 জনকে নানা ধরনের পদক, এককালীন অনুদান এবং ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। তো পাশাপাশি আপনারা জানেন যে মার্কিন কংগ্রেস থেকে আমাদের র্যাব কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন 10 জন সিনেটর। দর্শক, সবকিছু মিলিয়ে আজকে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত জনাব শহীদ উদ্দিন খান, কর্নেল অবসরপ্রাপ্ত। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। হাউ অ্যাবাউট ইউ? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমেরিকান নির্বাচনের গরমে খুব আহ, এক ধরনের এংজাইটির মধ্যে দিয়ে কাটছিল। যাকে অবশেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে আমরা বাইডেনকে হয়তো পাচ্ছি। এটি হচ্ছে একটি ভালো দিক। তো যে বিষয়টি নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা সূত্রপাত করতে চাই, যে সেনাবাহিনীর গত 4 নভেম্বরের একটি একটি চিঠি, 3 পাতার একটি চিঠি আমার কাছে আছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা মোট 116 জনকে বিভিন্ন পদকে ভূষিত করেছেন। তো এর মধ্যে যে জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এখানে 1 নম্বর নাম হচ্ছে জেনারেল আজিজ আহমেদ, মানে পুরস্কার নিয়ে নিয়েছে, বর্তমান সেনা প্রধান। এবং দ্বিতীয় নামটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান। অন্য কোনো জেনারেল নাই? মেজর জেনারেল টেনারেল আছে, মানে অর্থাৎ আমি যে হিসাব করে দেখেছি এখানে জেনারেল আছেন 1 জন, লেফটেন্যান্ট জেনারেল 2 জন, ব্রিগেডিয়ার জেনারেল 24 জন, মেজর জেনারেল 12 জন, লেফটেন্যান্ট কর্নেল 13 জন, কর্নেল 6 জন, মেজর 10 জন, সৈনিক 6 জন এবং অন্যান্য কর্পোরাল, সার্জেন্ট সহ অনারারি ক্যাপ্টেন, মাস্টার অফ ওয়ারেন্ট অফিসার এরকমও আছেন। সব মিলিয়ে মোট 116 জনকে পদকটি দেওয়া হয়েছে। বিভিন্ন পদক, যেমন ধরুন সেনাবাহিনী পদক পেয়েছেন 4 জন, অসামান্য সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, তারপরে সেনা গৌরব পদক, সেনা উৎকর্ষ পদক, সেনা পারদর্শিতা পদক, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটার সঙ্গে ভাতা আছে। যেমন ধরুন জেনারেল আজিজ এবং জিয়া সহ ওনারা পাচ্ছেন এককালীন অনুদান পাচ্ছেন 1,50,000 টাকা এবং সারা জীবন মাসিক ভাতা পাবেন তারা 2500 টাকা করে। মানে ইভেন আফটার রিটায়ারমেন্ট মাসিক ভাতা তো কোনো সীমা তো নাই, এই জাতীয় কোনো ইন্ডিকেশন নেই, তার মানে পরেও পাচ্ছেন তারা। এই যে বিষয়টি, ধরুন আমাদের যে আমরা যে আলোচনা করেছি জেনারেল আজিজের ফোন আলাপ নিয়ে, আপনার বন্ধু জেনারেল আজিজ, সেখানে কিন্তু জেনারেল আজিজ বলেছেন যে তিনি এই গুম খুনের সঙ্গে এই ব্রিগেডিয়ার জিয়া এবং তারিক সিদ্দিক সহ একটা গ্রুপের নাম তিনি বলেছেন, তারা সব কুকীর্তি করে, গুম খুনের সঙ্গে যুক্ত। তো এই বক্তব্যের পরে হঠাৎ করে এই জিয়াউল হাসানকে সেনাবাহিনী পদকে ভূষিত করা এবং আজিজের সঙ্গে ভূষিত করা, আজিজ সাহেবের সাথে, এই বিষয়টা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে। না, এই পদকের বিষয়ের আগে আপনি যেটা রাইটলি বলেছেন, আজিজ তো নিজেই বলেছে টেলিকনভারসেশনে যে জিয়া কুকীর্তি আগেও করেছে, এখনো করছে। আমি আমার লাস্ট যে একটা ভিডিও তাতে বলেছি তার একমাত্র কোয়ালিটি হচ্ছে খুন করে, মেজর থেকে খুন করতে করতে ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে, আর কোনো কোয়ালিটি নাই, প্রফেশনালিজম কিছুই নাই। সেখানে আমেরিকার যে সিনেটসগণ তারা স্যাংশন দিয়েছে এবং র্যাবকে মিন করেছে এবং জিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্রিমিনালস। সেই জায়গায় দিয়েছে কয় তারিখে? চিঠিটা বোধহয় 4 তারিখে না, যেটা পেয়েছেন সেনাবাহিনীর? জি, আর ইউএস সিনেটের লেটার হচ্ছে অক্টোবরের 27 তারিখে। হ্যাঁ, জাস্ট ইমাজিন, তাও প্রায় 2 সপ্তাহ বা ইউ ক্যান সে
কাছাকাছি বা সপ্তাহ খানেকের একটু বেশি সময়ের মধ্যে রিয়াকশন দেখিয়ে দিল সেনাপ্রধান টু আমেরিকা, ফরগেট অ্যাবাউট ইউর হোয়াট ইউ কল স্যাংশন, উই ডোন্ট কেয়ার, জিয়া ইজ আ সুপার। এতে কি বোঝা যাচ্ছে দেখুন, কিন্তু খেয়াল করে দেখুন, এখানে মনে হয় না প্রাইম মিনিস্টার ইজ ওয়ার্কিং এনি ফার্দার। আজিজ ইজ পসিবলি ইজ রানিং, বিকজ এই যে একটা বিষয় যে একটা রাষ্ট্রের উপরে একটা স্যাংশনের প্রস্তাব করা হয়েছে সেক্রেটারি অফ স্টেটের কাছে, সেই জায়গায় যে নাম্বার 1 ক্রিমিনাল জিয়া, এবং যাকে পরিবর্তন করার জন্য প্রাইম মিনিস্টারকে বলেছে আজিজ, সেও তো একটা ক্রিমিনাল। আমার সাথে কথা বলতে তো নিজের ক্রিমিনালের কথা বলবে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কথা বলে অন্য সবাইদের কথা বলেছে, টু গেট হোয়াট সাপোর্ট ফ্রম মি আই ডোন্ট নো। সে আপনার তাকে পুরস্কৃত করলো। এগুলো কিন্তু আর্মি লেভেলের পুরস্কার। দিস ডাজ নট পারমিট অর রিকোয়ার দি স্যাংশন অফ পসিবলি, কারণ এইসব পুরস্কার আগে ছিল না সেনাবাহিনীতে, এগুলো রিসেন্টলি হয়েছে, মেবি আজিজের আগে পরে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাংলাদেশে পুরস্কার একটাই ছিল ভাই, যে এটা হলো মুক্তিযুদ্ধের সময় এটা পাশ হয়েছিল, বীরশ্রেষ্ঠ, এটা রাষ্ট্রীয় লেভেল, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আর 96-এ বা এই সময়ের দিকে হয়েছিল সিএস কমান্ডেশন আর্মির জন্য, এবং সেটা একটা, এটা নামের সাথেও সিএস কমান্ডেশন লিখতে পারতো না, এটা হলো একটা তকমা পড়তো আপনার ড্রেসের সাথে, এবং সেটার জন্য কোনো ভাতা ছিল না। ওইটা কোনো অপারেশন না, ভালো কাজ করলে একটা ফায়ারিং রেঞ্জ বানিয়েছে ভালো, বা ফায়ারিং এ ভালো করলে, ট্রেনিং এ ভালো করলে, এক্সট্রা অর্ডিনারি কিছু করলে সিএস কমান্ডেশন দিত, ওটা কোনো ভাতাও ছিল না। পরবর্তীতে পুলিশ বিডিআরও তাদের নিজস্ব ডিপার্টমেন্টাল কিছু আছে, প্রেসিডেন্ট পদক, তো দিস পদক, দ্যাট পদক, এগুলো আছে। এই পদকের যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের পরেও হয়েছে। পদক নিয়ে আমি কিন্তু এই যে রেপিস্ট যে আপনার মন্ত্রী আছেন, কি নাম, মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমার পিএইচডির জন্য তার ইন্টারভিউ নিয়েছি, হ্যাঁ, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই যে রেপিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম করছে রাস্তায়, তারা কিন্তু এই মন্ত্রীর নাম বলেনি। হি ইজ দ্য নাম্বার 1 রেপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রেকর্ড। হি স্টার্টেড দি প্রসেস ইন দ্য কান্ট্রি ইন 1973-74 এ, এবং হত্যাও করে ফেলেছে। হি ওয়াজ ইয়াং এট দ্যাট টাইম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মন্ত্রী, আপনি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী, এই যে তকমাগুলা নেওয়া হয়েছে, এখানে তো অনেক ক্রিমিনাল আছে, মানে ক্রিমিনালিটি আছে, বিকজ এটা অনেক প্রসেস ফলো করা হয়নি। তকমা নিতে হয় কোনো অ্যাকশনের উপরে। এই যে আপনি বললেন যে তকমাগুলো দিয়েছে, এগুলো কিসের উপরে? ও তো এনটিএমসি না কিসেতে আছে, ও তো কোনো ট্রুপস কমান্ড করে না। এমন কি কাজ করেছে তার এই পুরস্কারটা দিতে হলো? তাও কি সেনাপ্রধানের পরে তার নাম, আরো মেজর জেনারেলরা আছে কিন্তু। আচ্ছা, জি। তো কত পাওয়ারফুল হয়ে গেছে তারা, গণতন্ত্র ওটা তো নাই। তো শেখ হাসিনা, মাদার অফ মাফিয়াস, উনি এখন বুঝতে পারবেন যে ফ্রাঙ্কেস্টাইন পারলে, জনগণের সাথে ফাঁকি দিলে, মানে ডেমোক্রেসিকে যদি রেপ করা হয়, রেপ তো মানুষের রেপ, ঠিক আছে, ওটাও জঘন্য, কিন্তু যখন ইলেকশন করবেন না, মানুষের ভোট কেড়ে নেবেন, এটা তো ইউ আর রেপিং দি নেশন। এই রেপ করার জন্য ইউ ওয়ন্ট বি এসকেপ, ইউ উইল নট বি এবল টু এসকেপ, এরাও পারবে না যারা করছে। আজকে আজিজ যে কথাগুলো বলেছে, এটার জন্য কিন্তু তার শুধু স্যাক করা না, আপনি যদি দেখেন 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে আর্টিকেল 7, অর্থাৎ অনুচ্ছেদ 7 ক 7 খ মেবি, সেটাতে স্পষ্ট বলা আছে, কেউ যদি রাষ্ট্রদ্রোহী ধরনের বা এমন অ্যাক্টিভিটি করে, বা ইট ইজ ডাউটেড দ্যাট হি অর শি ইজ গোয়িং টু ডু ইট, তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, ডাইরেক্ট ফাঁসি বা মৃত্যুদণ্ড। আজিজ যেভাবে কথা বলেছে, তার ওখানে সাংবাদিকরা আসছে, অভ্যুত্থান নিয়ে কথা বলেছে, অভ্যুত্থান হলে দোস্ত আপনি বিএনপি কে দিয়েন না, এই যে কথাবার্তাগুলো, হি ওয়াজ সাপোজ টু বি অ্যারেস্টেড এন্ড ট্রাইড, নট অনলি স্যাকড। হাসিনা, শেখ হাসিনা, মাদার অফ মাফিয়া, এখন মাদার অফ মাফিয়া না সার্ভেন্ট অফ মাফিয়াজ, আই ডোন্ট নো। এখন তো দেখতে পাচ্ছি শি ডাজন্ট হ্যাভ এনি পাওয়ার, পুরস্কার দিয়ে দিল। আজিজ পুরা জাতির প্রতি একটা ব্লো করলো, আমেরিকান সিনেটদেরও একটা ব্লো মারলো। ডোন্ট বুলশিট, উই আর সুপার, এন্ড ওর নাম কি, জিয়া ইজ অলসো সুপার। এন্ড 4 তারিখে এটা বের হয়েছে, এবং তার আগের দিন আমি বলেছি, কিন্তু এটা নিয়ে কারো কোনো অ্যাকশন হয়নি। পরের দিন অর্থাৎ 3 তারিখে আমি একটা বক্তব্য দিয়েছি, অ্যালোন, একা, ওখানে আমি বলেছি আইএসপিআর এর কথা। ঠিকই দেখেন 4 তারিখে আইএসপিআর এসে গেল, পুরস্কারটা দেখিয়ে দিল আজিজ মিয়া। ওখানে কিন্তু গণের সহিত আমি আইএসপিআর এর বক্তব্যটা যাব,
তার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে হঠাৎ করে এই যে পদকটি দেয়া হলো এবং এককালীন অনুদান এবং মাসিক ভাতা সহ, এর সাথে আপনি সেনাপ্রধানের এই যে কথোপকথনের যেই ফোনালাপ আমরা ফাঁস করেছি, আপনার বন্ধু আপনার সঙ্গে কথোপকথনের, তো তার কোনো যোগসূত্র আছে মনে করেন আপনি এই পদকে? সেনাপ্রধানই করেছে। তার কিন্তু আরেকটা রেকর্ড আছে। সে যখন বিডিআর এর ডিজি ছিল, কেন সে একটাই কোয়ালিফিকেশন আছে, পিএসসি, ফার্স্ট স্টাফ কলেজ, যেটা আমরা লেফটেন্যান্ট কর্নেল থাকতে করি, আমিও করেছি। তারপরে আমরা এফডব্লিউসি করি, এনডিসি করি, আরো অনেক প্রফেশনাল যেগুলো আছে, যেগুলো আমরা ওটাকে বলে কোয়ালিফিকেশনস উইচ আর টু বি এডেড উইথ দি নেমস, নামের সাথে দেওয়া হয়। এগুলো তার কিছুই নাই। তাকে তো মনে করেন মেজর থাকতেই তারেক সিদ্দিকরা পেলেছে সন্ত্রাসীদেরকে। এটার ইতিহাস আরো আসবে, ইন্টারন্যাশনালি আসবে। এবং পেলেছে বলে তাকে চিফ বানানোর জন্য ফার্স্ট লং থেকে শুরু করে 8 লং পর্যন্ত তার উপরে যত অফিসার আছে, ফার্স্ট ক্লাস অফিসার, টপ কোয়ালিফাইড অফিসার, তাদেরকে আস্তে আস্তে স্যাক করে করে তাকে চিফ বানিয়েছে। এমন ভাবে হিসাব করেছে, মাদার অফ মাফিয়া বা সার্ভেন্ট অফ মাফিয়া, আই ডোন্ট নো হোয়াট শুড আই কল হার নাও, যে তাকে যেন চিফ করে যেন ইসে আসতে পারে। এখন হাসিনা কিন্তু তাকে কিছু করতে পারবে না। যে অপরাধ করেছে তাকে স্ট্রেট হয়ে, সে যে কনস্টিটিউশনে আছে বলেছে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, তার তো ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাওয়ার কথা। এই বিডিআর এ থাকতে সে বিডিআর পদক, প্রেসিডেন্ট পদক, আর কি কি আছে আনবিলিভেবল, সে এগুলো ব্যবহার শুরু করে দিয়েছিল। এবং আর্মিতে আইন আছে যে আপনি ডেপুটেশনে গেলে অন্য কোথাও পেলে এটা আর্মির ইউনিফর্মের সাথে পড়তে পারবেন না। কিন্তু সে এটা করানোর জন্য সে ইকবাল করিম ভুইয়া তার সময় থেকে চেষ্টা করেছে, চিফ ইকবাল করিম ভুইয়া, তারপরে জেনারেল বেলালের সময় চেষ্টা করেছে, তারা থ্রু করেনি। কিন্তু সে যখন বিডিআর থেকে আরডোকে গেছে লেফটেন্যান্ট জেনারেল হয়ে, তখন থেকে সে নামের পাশে বেআইনি ভাবে লেখা শুরু করেছে ডেকোরেশনস গুলা, কিন্তু তার নাই তো কিছু ডেকোরেশন। জি, যেমন ধরুন ওনার নামের হচ্ছে, আমি যেটা বলছি, সরি এক সেকেন্ড, বিডিআর ডিজি থাকতে সে আন্ডার কমার্সদের দিবে, সে কি করে নেয়? সে কোনো অপারেশন করে? সে কি পেট্রোলিং এ যায়? সে কি অ্যান্টি স্মাগলিং করে? এগুলো হলো নির্লজ্জতার পরিচয়। কারণ আমাদের মাফিয়া, মাদার অফ মাফিয়া যেমন নির্লজ্জ, রাষ্ট্রটাকে নির্লজ্জের মতো শেষ করে দিচ্ছে, এরা হলো নির্লজ্জ, নিজেই পুরস্কার নিচ্ছে। দেখেন আয়ুব খান নিয়েছিল ফিল্ড মার্শাল, যুদ্ধ যায় না, কিছু হয় নাই, সামরিক, ওই প্র্যাকটিসটা রয়ে গেছে, বুঝতে পেরেছেন? যেমন আজিজ সাহেবের নামের শেষে হচ্ছে এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। এগুলা পাশ করার আগে সে ব্যবহার করেছে, কিন্তু সে এসে তারপর পাশ করেছে। ওর যে কত ক্রাইম, ও রিটায়ার করে ও যদি না মরে ওকে জেলে যেতেই হবে, এত ক্রাইম আছে ওর। এবং প্রচুর, মানে সব অফিসারের নামের শেষে আমরা এই জাতীয় সংক্ষিপ্ত রূপ দেখছি বিভিন্ন পদকে। তো আমি যেটি বলেছিলাম যে হঠাৎ করে এই যে এককালীন অনুদান, মাসিক ভাতা সহ এই যে 116 জনকে দেয়া হলো, এর পেছনের কোনো নিগূঢ় কিছু আপনি মনে করেন কিনা? এটা হলো, দেখেন, এটা রিফ্লেকশন। মানুষের যখন অপরাধ করে তারা কোনো জবাব না দিতে পারলে তখন কত স্টোরি বানায়। যেমন আপনি হঠাৎ করে দেখেন এই যে মাদার অফ মাফিয়া, তারেক সিদ্দিক, তারপরে আজিজ, হঠাৎ করে তারা সামরিক বাহিনীর প্যারেড দেখানো শুরু করেছে। সশস্ত্র বাহিনী পতাকা দিচ্ছে, তো লেবু খালি, তো সাবার, তো আবার নেভির কি যেন করছে, এগুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? বিকজ সেনাবাহিনীর 98% লোক ক্ষেপে আছে, এখন ক্ষেপে আছে, দেখাচ্ছে যে উই আর ইন ইন্টারাকশন উইথ দ্যাম। এগুলো আমি তো বাজে ব্যবহার করতে চাই না, বিকজ বললাম না, আমাদেরকে প্যারানিয়াল করে দিয়েছে। তো আমরা এখন ভদ্রভাবে কথা বলতে পারি না, এত ছোট লোক। এই শেখ হাসিনা বলেন, তারেক সিদ্দিক বলেন, নির্লজ্জের মতো এত সত্য কথা একটা বেরিয়ে এসছে। আপনি জানেন এটার জন্য অলরেডি 3-4টা গ্রুপ আমার কাছ থেকে ফরেনসিক করতে আসছে। দেখেন বিনা পয়সা কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়া। কেন? বাট দ্য পয়েন্ট ইজ হি হ্যাজ সেড সাচ এ ডেঞ্জারাস থিংস, যেটা একটা এমন প্রমাণ এটা যে আমার আপনি যে বলছিলেন যে
আপনি যে বলছিলেন সেনাবাহিনীর ভিতরে সবাই খুব ক্ষেপে আছে, রেগে আছে, বিক্ষুব্ধ। আপনি কি মনে করেন সে বিক্ষোভ দমনের জন্যই এই পদক এবং ভাতা? তা নয়তো কি বলেন? সে তো এখন ভয়ে ভিজিটেও যায় না তো, জানেন না? কোন ফরমেশনও যায় না তো। সে ওই মাদার অফ মাফিয়ার মতো সেও ওই কি বলে ওটাকে ভিডিও কনফারেন্স করে। সেনাবাহিনী প্রধান ভিডিও কনফারেন্স করে। ফকিন্নি খেলার ফকিন্নি ব্যাকগ্রাউন্ড ভিভিআইপি হয়ে বসে আছে। দেখেন এই তারেক সিদ্দিক, এ তো লজ্জা থাকার কথা না। বিকজ এরা খুন খারাপি মানুষের একটা লুটপাট করে নিয়েই এদের জীবন, কিন্তু সাফারিং কিন্তু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওদের সাফারিং তো হবে, ঠিক আছে, আমি আল্লাহকেও বলি ওদের সাফারিং এ তো হবে, এটা নিয়ম অনুযায়ী হবে, কিন্তু রাষ্ট্র তো কোটি কোটি লোক এটা পে করছে দি প্রাইস অফ ইট। আমি জানি না আমাদের দেশ কখন জেগে উঠবে, কখন এদের থেকে মুক্তি। আমরা যদি না মুক্ত করার চেষ্টা করি, আল্লাহ নিজে করে দিবেন না। We have to do it and they must go, they must be tried as soon as possible. কত বড় সাহস, যেখানে সারা বিশ্ব জেগে উঠেছে তাদের বিরুদ্ধে, সেখানে সে পুরস্কার ঘোষণা করছে। আর শেখ হাসিনা দেখাচ্ছে আলটিমেটলি এই যে পদক ঘোষণা, মানে ইউএস সিনেটরদের যে নিষেধাজ্ঞার যে প্রস্তাবনা তাদের ফরেন মিনিস্টারের কাছে, তার পরবর্তীতে এই যে পদক দেওয়ার বিষয়টা বা তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়া, তো এটার আলটিমেট ইম্প্যাক্ট কি হতে পারে? যেমন ধরুন, আমরা গত পর্বে কথা বলছিলাম ডক্টর তাজ হাশমির সঙ্গে, তিনি বলছিলেন যে আলটিমেটলি আমাদের জাতিসংঘ যে শান্তিরক্ষী মিশন, সেখানে এর একটা প্রভাব পড়তে পারে। কারণ এটি যদি ইউএসএ যদি র্যাবের শীর্ষ কর্মকর্তারা যদি ভিসা না পান, তাহলে ন্যাটোভুক্ত কোনো দেশই পাবেন না। কমনওয়েলথভুক্ত দেশগুলো তার এগুলো বিবেচনায় নিবে এবং আলটিমেটলি ক্রমশ এটি আমাদের শান্তিরক্ষী মিশনের উপর ইফেক্ট করবে। আপনি কি মনে করেন? অফকোর্স, এটা তো শান্তিরক্ষী মিশনে যখনই যাবে, যে দেশে যাবে, ফরগেট অ্যাবাউট হোয়াট ইউনাইটেড নেশনস ডাজ অর টেক ডিসিশনস অ্যাবাউট ইট, দ্যাট ইজ ডিফারেন্ট। যে দেশে যাবে এই যে কনফ্রন্টিং দি পার্টিস, তারা বলবো হোয়াই আর ইউ ব্রিংিং বাংলাদেশি ট্রুপস, বিকজ they cannot control themselves. The chief himself is a terrorist. We doubt them. They cannot bring peace here in our country. But আপনাকে একটা কথা বলছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর এই আজিজ বাদে 2-4 জনের, জিয়া আজিজ বাদে, অল 100% প্রফেশনাল। সারা পৃথিবীতে নাম হয়ে গেছে, যেটা হঠাৎ করে এটা বাদ দিতে পারবে না। বাট যেহেতু এই মাদার অফ মাফিয়ারা আঁকড়ে বসে আছে, তাদেরকে কিছু করানোর জন্য অ্যাকশন তো হবেই। কিন্তু আমাদের দেশের লোকরা কিছু কিছু আছে না, নতুন নেতা হওয়ার সম্ভাবনা বা রাজনীতি করছে, বলতেছে ট্রাম্পের পতনকে দেখুন, এখনই ঠিক হয়ে যান। আরে শয়তান, হোয়াট ডু ইউ মিন বাই ট্রাম্পের পতন? ট্রাম্প পতন হলে জনগণের বিজয় হবে, বা বাইডেন হলে তাদের দেশে ইলেকশন আছে। কাকে সাবধান হতে বলছো? সে তো ইলেকশনই করেনি। কোন দেশে গণতন্ত্রই তো নাই। আমেরিকাতে আর যাই হোক, গণতন্ত্র এবং প্রিন্সিপাল কনস্টিটিউশনের বাইরে কেউ যেতে পারে না। এই জন্য ঠিকই আছে তারা বছরের পর বছর ধরে, এই জন্য উন্নত দেশ সারা পৃথিবীতে। আমাদের তো সেটা না, আমাদের ওই গুন্ডাতন্ত্রই তো আঁকড়ে বসে আছে। সে গুন্ডাতন্ত্রের অকৃষ্ট প্রমাণ এই আজিজ এই যে 4 তারিখে পুরস্কার ঘোষণা করছে। আমি কিন্তু পাঠিয়েছি একটা কপি। আই এম আস্কিং দি মাদার অফ মাফিয়াস, যে হোয়াট ইজ ইট, ডু ইউ নো অ্যাবাউট ইট, হোয়াট দ্য হ্যাক ইজ দিস, এন্ড অলসো কপি অফ দি কি বলে প্রেস রিলিজ, আইএসপিআর। ওটা তো কোনো প্রেস রিলিজই না, ওটা ইউনিয়ন পরিষদেরও বিজ্ঞপ্তির সাথে তুলনা করা যায় না। যে আমরা গণেশ শহীদ আমরা আসছি ওইটাতে। তার আগে বলেন যে এই যে পদক, আজিজ সাহেবের নাম তো 1 নম্বরে, এই পদক কি উনি ওনাকে দিলেন নাকি মানে দেয়ার অথরিটি কার? অ্যাডজুটেন্ট জেনারেল? অল আর আর্মি ম্যাটার্স। সে যেমন বিডিআর অনেকগুলা নিয়ে আসছে, পড়লেন না আপনি? দাঁত ভেঙে যাচ্ছে পড়তে, কিচিমি এগুলো সে নিয়েছে নিজে নিজে। এবং আপনি জানেন, সোলজার্স, অফিসার্স ক্রাইং এন্ড টেলিং মি যে স্যার, আমি যে কথাগুলো বলছি এটা রেকর্ড করেন, আমার নাম বলেন, ইউনিটটা বলবেন না, একটু শোনান যে আপনি মাদার অফ মাফিয়াকে এবং এই টেররিস্ট সেনাপ্রধানকে আমরা কেন, তোমাদের তো আমি অফিসারদেরকে বলেছি, হোয়াই আর ইউ টেলিং লাইক দিস, তোমাদের বেতন বেড়েছে, সুবিধা বেড়েছে, সৈনিকদেরও বলেছি। এগুলো স্যার, এগুলো দিয়ে কি হবে? গ্রামের বাড়িতে যেতে পারি না, গ্রামের বাড়ি বোনের অবস্থা খারাপ,
ভাই, ভাতিজা, চাচা, সে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদের লুটপাট অত্যাচারে যাওয়া যায় না। পুলিশের কাছে গেলে অ্যাকশন নেয় না। তারপরে সিওদের কাছে, আপনাদের সময় সিওদের কাছে গেলে সিওরা এসপি তারপরে ডিসিদের সাথে কথা বলতো। আজকাল সিওরা চুপচাপ বসে থাকে, কেননা আগেকার আমলে চিফরা অন্তত পক্ষে এগুলো অ্যাড্রেস করতো, কেননা টেরোরিস্ট একজন চিফ বসে আছে। অতএব আমরা আমাদের সিওর কাছে যে কোনো প্রতিকার পাচ্ছি না। না, কিন্তু এই যে প্রতিকার পাচ্ছেন না বলছেন, কিন্তু আমরা তো কদিন আগে দেখলাম যে নৌবাহিনী এক কর্মকর্তাকে হাজী সেলিমের ছেলে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার পরেও হাজী সেলিমের ছেলে এবং তার দেহরক্ষী মিলে যে কাজটি করলো, নৌবাহিনীর একজন ঠিক আছে, কর্মকর্তাকে লাঞ্ছিত করলো প্রকাশ্যে, তার দুটো দাঁত ফেলে দিয়েছে, তারপর তো অ্যাকশন হলো তো। আরে ওটা তো মিডিয়াতে আসছে, এই জন্য হয়েছে অ্যাকশন। মানে এই না অ্যারেস্ট করে নিয়ে গেছে, সে কোন ভিআইপি রুমে আছে, বিচার হবে, এগুলো দেখেন না আপনি। আরবার হত্যার কাণ্ডটা দেখেন। আমরা কিন্তু হিন্দি সিনেমা দেখতাম, যে হিন্দি সিনেমায় খুন খারাপি করে চিফ মিনিস্টার বা মিনিস্টাররা তাদের বা এমপিরা বুকে ধরতো। ঠিক দেখেন একই কাজ হচ্ছে। আমি এখন হিন্দি সিনেমা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এই আবরার হত্যা হলো, হেভি চিৎকার হলো, মিডিয়াতে আসলো, তার মা তার ভাইদেরকে ডেকে নিয়ে আসছে। হয়তো তারা আসতে চায়নি, না আসলে তো ওদেরকে মেরে ফেলবে। তারা মাদার অফ মাফিয়া বুকে নিচ্ছে, একদম হিন্দু সিনেমা রে ভাই। তারপরে কি হয়, ওদেরকে বলে দেওয়া হয় ডিজিএফআই, কোনো কথাবার্তা নাই, সুবিধা পাইতেছো সুবিধা পাও, বেশি কথা বলবো তোমরা যাবে গা, ইউ উইল অলসো গো। দিস ইজ হাউ ইট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। আপনি রেপ হয়েছে প্রায় গত 1 বছরে, ইট ইজ নিয়ারলি মোর দেন 5,000। আর জেনেছেন কয়টা? দুই একটা। আর ওই নেভিকে তো মার খাইয়েছে হলো এই মাদার অফ মাফিয়া, যাতে করে জনগণকে জানায় ডিফেন্সের লোকদেরও ছাড়তেছি না, উই আর ভেরি পাওয়ারফুল। প্রত্যেকটা এমপি বাসা একটা ক্যান্টনমেন্ট, ওয়ারলেস সেট থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে এভরিথিং। এবং এই কি বলে ওটাকে, হত্যাকাণ্ডের জন্য যে রুম থাকে, টর্চার সেল, এভরি এমপিস রুম। শেখ হাসিনা মনে করেছে 18 কোটি লোককে দাবানোর জন্য, বিকজ তার ফাদার আমলে একই জিনিস হয়েছে, এবং এটা চলে আসতেছে সব সময়ের জন্য, বিকজ অফ দি কনস্টিটিউশন। আজকে কনস্টিটিউশনে সেই লেগেছে, যদি এই ধরনের কেউ ষড়যন্ত্র বা এই ধরনের সেনাবাহিনীর লোক যদি কেউ কিছু করে এবং কোনো সন্দেহ হয়, তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, চাকরি যাওয়া, অ্যারেস্ট করা তো পড়ার কথা। কি পারছে মাদার অফ মাফিয়া? এই ক্ষেত্রে তো আমি তাকে বলবো সার্ভেন্ট অফ মাফিয়াস, কিছু তো করতে পারেনি। আরো এক হাত দেখিয়ে দিল আজিজ, নাথিং হ্যাপেন্স টু মি, পুরস্কার দিয়ে দিল 4 তারিখে। আরে নির্লজ্জ প্রধানমন্ত্রী, ইউ আর প্লেইং ফাউল উইথ দ্য কান্ট্রি, উইথ দ্য নেশন, shameless লেডি। যেখানে রাষ্ট্র ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বলে দিয়েছে সেনাপ্রধান, ইউ ক্যানট ডু এনিথিং, বিকজ তুমি নিজেও তো জড়িত। কিন্তু সেনাপ্রধান কি করে ব্রিগেডিয়ার জিয়ার নাম প্রস্তাব করলেন? হ্যাঁ, সেনাপ্রধান তাকে তো দিতে পারে না, বিকজ ব্রিগেডিয়ার জিয়া ইজ আন্ডার হোম মিনিস্ট্রি নাও। আই ডোন্ট নো হাউ ইট হ্যাজ বিন প্রসেস। বাংলাদেশে তো এখন সবকিছুই সম্ভব, এইগুলো আমার চাকরি জীবনে দেখিনি। হাউ দিস হ্যাজ বিন প্রসেস ফ্রম, আমি জানি না। একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে, বেশ ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, কি বলবো, কি বলবেন? আমাদের দেশের কোয়ালিটি তো পরের কথা, আল্লাহ জানি না আমরা কি এতই নিকৃষ্ট জাতি? আমাদেরকে 1000 বছরের, যে আমি যে স্টাডি করেছি, 1000 বছরের যে কালচার, উই আর সাপোজ টু বি ভেরি রিচ কালচার, পিপল ফ্রম রিচ কালচার। এগুলো কি দেখছি, আপনি ভেবে দেখবেন। পুরস্কার ঘোষণা করেছে পরের দিন, ক্যান ইউ জাস্ট ইমাজিন? মানে এটা কি জবাব দিবে যারা মনে করছে এভাবে দাবিয়ে রাখবে? নো। আর সামরিক শাসন তো এখনো চলছে। কি ধরনের? ঠিক, আমরা তো সামরিক শাসন বলাটা ঠিক না, সামরিক একটা পবিত্র শব্দ। এই টপ লেভেলে যারা থাকে তাদেরকে এই পলিটিশিয়ানরা ব্যবহার করে। তাছাড়া সামরিক, যেটা আমরা বলি সামরিক সরকারের আমলে যা হয়েছে, তার চেয়ে জঘন্যতম কাজ হচ্ছে এখন। অতএব আপনারা বলবেন একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র বা অথরিটেরিয়ান গভর্নমেন্ট, এই সামরিক বলে এটাকে ক্ষুণ্ণ করা যাবে না। কর্নেল শহীদ, এই যে ইউএস সিনেটরদের যে চিঠি, সেই চিঠিতে কিন্তু ধরুন আপনার যে স্টাফকে মেরে ফেলা হয়েছিল,
তার প্রসঙ্গটিও এসেছে। Yes, yes. সেই সংক্রান্ত আল জাজিরা রিপোর্টটিকে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। তো Exactly. আপনি কি মনে করেন এই যে ঘটনাটি আসলো, ইউএস সিনেটরদের চিঠিতে পর্যন্ত মেনশন হলো, আপনি কি মনে করেন যে আহ, তার যে সন্তান সেনাবাহিনীতে আছেন মেজর হিসেবে, তিনি তার বাবার হত্যার বিচার পাবেন? বিচার তো দূরের কথা, এই যে পুরস্কার দিচ্ছে হত্যা টত্যা করে মেজরকে, বিচার মানে কোনো বিচার তো পাচ্ছেই না মেজর, পুরস্কার নিজেরা নিচ্ছে। এই ক্যাপ্টেনকে ধরে নিয়ে যাওয়ার পরে, আমার বাসা লুট করার পরে, আমাকে টেরোরিস্ট কেস দেওয়ার পরে প্রথম আলোতে শুধু উঠেছিল, আর বোধহয় ঢাকা ট্রাইবিউন অর সামথিং লাইক দ্যাট, যে একটা বাসা লুট করেছে এবং টেরোরিস্ট হিসাবে কেস টেস হয়েছে। আমাকে প্রথম আলোরই এক জার্নালিস্ট ফোন করেছেন যে স্যার আমরা কোনো সংবাদ দিইনি, কিন্তু আমাদেরকে পুলিশ দিয়েছে, আমরা এফআইআরটাই ছাপিয়েছি, এবার এটা যে মিথ্যা আমরা বুঝতে পারছি। আমার কথা হচ্ছে, তারপরে আমি অ্যাপ্লিকেশন করেছি, ভিডিওতে অ্যাপিল করেছি এই গত 1.5-2 বছর ধরে, শেখ হাসিনাকে লিখেছি, মাদার অফ মাফিয়াকে, এবং বলেছি বিচার করুন বা আমাদের লোকদের ফেরত দিন। তিনি তো কিছু করলেনই না, শেষ পর্যন্ত টর্চার করে, আপনি জানেন না, ওর যদি ছবি দেখানো হয়, আমি পেয়েছি, যে তাকে শুকিয়ে কাঠি কাঠি হয়ে গেছে, চোপ চোপ দাগ। এই ক্যাপ্টেন এত সার্ভিস দিয়েছে আর্মিতে, অনেক অফিসার তার দ্বারা প্রশিক্ষিত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এখনো 2 জন আছে, আমার আরো 2 জন জেলখানায়, তাদের কোনো ট্রায়াল নাই, কিছু নাই, চলছে। তখন যদি আমাদের মিডিয়াগুলো লিখতো ক্যাপ্টেনটা বেঁচে থাকতো, তার ছেলে মেজর, সে কাঁদছে প্রতিদিন, সৈনিকরা দেখছে, অফিসাররা দেখছে, এরা মনে করছে দাবিয়ে রাখবে, আরে আজিজ, ইউ নো মি হোয়াট টাইপ অফ ম্যান আই এম। 2 নম্বর শহীদ খান জীবনে করে না, তোকে 2014-তে বলেছি অনেস্ট হয়ে যা, ই ডিড নট। এই শেখ হাসিনা বা এই মাদার অফ মাফিয়া, বা মাদার অফ সার্ভেন্ট বলতে হবে এখন, সে এখন মানে সরি, সার্ভেন্ট অফ মাফিয়াস, সে এখন কি জবাব দিবে? কিছুদিন পরে তো আরো অনেক কিছু আনফোল্ড হবে ইন্টারন্যাশনালি, যেখানে একটা স্যাংশন এসেছে, লবিস্টকে টাকা দেওয়ার মতো আর ক্ষমতা নাই, লবিস্টরাও ফেল করে গেছে, লবিস্টরা সবসময় সাকসেস হতে পারে না। এই লোটাস কামাল টাইপ আর তারেক সিদ্দিকের মধ্যে দিয়ে কথা শুনে, এই যে আপনার দেশের গজব তো করেছেন, আপনি বা কোথায় যাবেন, কোথায় পালাবেন? দিস ইজ হোয়াট ইট ইজ। আজকে মেজর চাকরি করছে, তার বাবাও সেনাবাহিনী, তাকে মেরে ফেলেছে, আরো 2 জন রিটায়ার সেনাবাহিনীর আমার স্টাফ, তারা এখনো জেলে। কর্নেল শহীদ, আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই, আমি যেতে চাই আইএসপিআর গত 4 নভেম্বর ওই একই দিনে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অবশেষে প্রথম প্রথম প্রোগ্রামের প্রায় 1 মাস পরে বলা চলে, তারা এই 1 মাসের কাছাকাছি সময়, 2 দিন কম, তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে এবং তার শিরোনাম হচ্ছে কতিপয় অবাঞ্ছিত প্রাক্তন সেনা সদস্য কর্তৃক সাম্প্রতিক অপপ্রচার প্রসঙ্গে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আইএসপিআর এর টোটাল এই বিবৃতিটি হচ্ছে 27 লাইনের। এই 27 লাইনের মধ্যে তারা 14 লাইন তারা প্রধানমন্ত্রীর প্রশংসা করে নানা রকমের কথাবার্তা বলেছেন, সেনাবাহিনী সম্পর্কে নিজেরা নিজেদের ব্যাপক প্রশংসা দিয়েছেন, 14 লাইন। তারপরে তারা লিখেছেন যে আপনারা যারা পার্সোনা নন গ্রাটা, তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব করছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে তারা বলছেন, তাদের সুবিধা হবে, এখানে তারা বলছেন যে বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট ও মন গড়া তথ্য সংবলিত গল্প এবং বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত মান্যবর ব্যক্তিদের কথোপকথনকে সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তা কাট পেস্ট ও এডিট করে তাদের উদ্দেশ্য মাফিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপনের মাধ্যমে সেনা সদস্য ও দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত, ইত্যাদি ইত্যাদি তারা বলছেন। তারা কিন্তু স্বীকার করছেন যে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত, তারা কিন্তু অস্বীকার করে নাই যে এটা সেনাপ্রধানের কণ্ঠ না। তারা বলছে যে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত মান্যবর ব্যক্তিদের কথোপকথনকে, হ্যাঁ, আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি।
তারপর তারা বলছেন যে তা কাট পেস্ট এডিট করে, এখন অডিও বা ভিজুয়াল মিডিয়ায় কাট পেস্ট এডিট হচ্ছে খুবই স্বাভাবিক বিষয়। আমরা তো পুরোটা শোনাতে পারবো না সে সময়। কাট করতে হবে, এডিট করতে হবে প্রপারলি, যেন মানুষ শুনতে পারে, অডিও সাউন্ড ঠিক করতে হবে, সবকিছু ঠিক করে আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা তো অপরাধের কিছু না, তাই না? আচ্ছা, সেনা সদস্য বা জনগণকে তো আমরা বিভ্রান্ত করি নাই, বরং সত্য বিষয়টাই কিন্তু এখানে উঠে এসছে। আমার তো মনে হয় না যে তারা যেটা বলছেন যে এতে সেনাবাহিনী নাকি খুবই মর্মাহত। তো আমার তো মনে হয় যে গুটিকয় সুবিধাভোগী উপরের শ্রেণীর ব্যক্তি ছাড়া সেনাবাহিনী আর কেউই মর্মাহত না, হ্যাঁ, বরঞ্চ আমি বলছি তো, সবাই হ্যাপি। 99.9% লোক আমাকে ফোন করে, আমি বললাম না, ফোন করে না শুধু, স্যার আদেশ দেন স্যার, আর আমাদের ভিডিওগুলো শোনান স্যার, অফিসার, ট্রুপস, সার্জেন্টস, শোনান স্যার দেশকে। আমরা দেখো বিশৃঙ্খল ভাবে কিছুই হবে না, রাষ্ট্র জনগণের, জনগণ সে ব্যবস্থা করবে, তোমরা জনগণের পাশে থাকবা। বরং শহীদ ভাই, এখানে এখানে কিছু কিছু কপি পেস্ট আছে এটার মধ্যে, সেটি হচ্ছে এটা যে এটা কাল্পনিক, বাস্তবতা ও নৈতিকতা বিবর্জিত, উদ্দেশ্য প্রণোদিত এসব গল্প বা বক্তব্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছেন আপনি বা মেজর দেলোয়ার, আপনারা যারা পিএনজি, পার্সোনা নন গ্রাটা, তাদেরকে এই পিএনজি করাটা যথার্থ ছিল, এটা প্রমাণ করে। আচ্ছা, সেটা ডিফারেন্ট। মূল প্রসঙ্গে না যে সেনাপ্রধানের বক্তব্যকে তারা খণ্ডন না করে বা সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে না যে তারা এলোমেলো ভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করছেন বলা চলে। তো এই যে পিএনজি যে টার্ম, এটা তো আমরা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে জানি, সেনাবাহিনীতে এটা কেন ব্যবহৃত হবে? আমি আপনাকে এর আগের বক্তব্যে বলেছি, এখানে আমাদের এমবিএমএলটা আছে আমার কাছে, মিলিটারি ল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। জি, জি দেখা যাচ্ছে, জি হ্যাঁ, জি দেখা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর এটা হলো ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম, আই মাস্ট সে। এবং এই এমবিএমএল যে ঠিক করে নেই যে সেনাবাহিনী প্রধান যারা হয়েছে তাদেরকে ধরে ধরে এনে পানিশমেন্ট দেওয়া উচিত আমি মনে করি। দেখেন, এটা ওয়াজ 1982 তে, হ্যাঁ 82 তে হয়েছিল, তারপরে আর কিছু হয়নি। এর মধ্যে এক্স্যাক্টলি যা ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, তাই আছে। নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস। এখানে আপনি কোথাও দেখবেন না যে পিএনজি শব্দটা, বরং যে জিনিসটা আছে আর্মি অ্যাক্ট 1 and 2, সেটাতে কি বলা আছে নোট সহ, যে আমি যদি রিটায়ার করি এবং যদি 6 মাস পার হয়ে যায়, আমাদের এলপিআর সিস্টেম আছে, এলপিআর পার হয়ে গেলে আমাদের সেনাবাহিনীর আর কোনো অধিকার নাই আমাদের কাছে টাচ করার। উই আর ডাইরেক্টলি আন্ডার দি ল অফ দি কান্ট্রি, সিভিল কোর্ট এন্ড আদার থিংস। আর্মি হ্যাজ গট নো অথরিটি। বাট 3টা ফ্যাক্টর আছে, সেটা হলো যদি আপনার কন্টিজিয়াস ডিজিজ থাকে তাহলে আপনাকে সেনাবাহিনীতে ঢুকতে দেওয়া হবে না, সেনা ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হবে না, বিকজ আমরা রিটায়ার করলে সিএমএইচ এর সুবিধা পাই। বাট যদি ঢুকতে হয় আপনাকে আইসোলেশন, ওই যে ভাইরাসের মতো আইসোলেটেড আমাদের ওয়ার্ড আছে, ওয়ার্ডে থাকতে হবে। আরেকটা আছে, যদি আপনি ব্রোথেল কোনো কিছু সৃষ্টি করে থাকেন বা এসব যদি থেকে জুয়া খেলা, মদ খেয়ে যদি ক্যান্টনমেন্টে যান, গ্রান্ডেড হন, তাহলে আপনাকে ঢুকতে দিবে না। আরেকটা আছে, রাষ্ট্রবিরোধী বিদ্রোহী যদি কিছু করেন বা কোনো ইন্টেলিজেন্স যদি আনা নেওয়া করেন, সেটা আর্মি রিপোর্ট করবে, আর্মি ট্রাই করতে পারবে না। দ্যাট উইল গো টু দি ম্যাজিস্ট্রেট, একজন আছে আমাদের ক্যান্টনমেন্টে, তার নিয়ম অনুযায়ী সেটা তারকে হি উইল ডিল উইথ দি সিভিল কোর্ট, দ্যাট জেন্টলম্যান মে বি অ্যারেস্টেড এন্ড অল দিস থিংস। এছাড়া পিএনজি কোনো টার্ম, এটা হলো ডিপ্লোম্যাটিক টার্ম এক দেশ থেকে আরেক দেশকে। যেমন এই যে প্রেসিডেন্ট ট্রাম্পকেও কিন্তু পিএনজি করেছিল মেক্সিকার মেয়র, মেক্সিকার যে মেক্সিকান মেয়র, পসিবলি সে প্রেসিডেন্ট হওয়ার 2-1 বছর আগে। সো দিস ইজ ডিপ্লোম্যাটিক টার্ম। তারা যে পিএনজি করেছে, আমারটা তো পিএনজি করেছে কেন আমি বলেছি, আইকিবির বিরুদ্ধে, আর আইকিবির চরিত্র হনন করে এই তারেক সিদ্দিকের ওয়াইফ লিখেছিল, আইকিবি আর আকবর ডিজিএফআই, যে তারা ওমেনাইজিং করে, তারা চুরি করে এসে। আমি বলেছিলাম, হোয়াই শুড ইউ রাইট ইট স্যার? আপনি প্রাইম মিনিস্টারের কাছে থাকেন, 3 মিটার দূরে আপনার অফিস, আপনি তাদেরকে বলেন বিচার করুন। হোয়াই শুড ইউ রাইট? নো 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 নো। তো তারা এটা পাবলিশ করেছে, সেটা দিয়ে দিছে আমার ঘাড়ে, দিয়ে এখন আকিব বিতল বলতে পারবে না যে আমি করেছি, এই কথা কিছু বলতে পারবে না। সে তখন লিখলো, আমি পিএইচডি করছি মিলিটারি ইন্টারভেনশনস এন্ড ইটস ইম্প্যাক্টস অন দি পলিটিক্যাল অর ডেমোক্রেটিক সিস্টেমস অফ বাংলাদেশ অর ডেমোক্রেটিক প্রসেস অফ বাংলাদেশ, অতএব আই এম দ্য ফিউচার থ্রেট টু দ্য মিলিটারি।
ইনফ্লুয়েন্স করি, দ্যাটস হোয়াই আই হ্যাভ বিন গিভেন পিএনজি। আরে বেটা, আমি যদি ইনফ্লুয়েন্স করি তো হোয়াট ফর ইওর চিফ? আর আমি থাকি 10 বছর ধরে ব্রিটেনে, বছরে একবার যাই 1-1.5 মাসের জন্য। আর আমি ইউনিভার্সিটিতে রিসার্চ করছি। এইসব ফালতু জিনিস আইকিবি বলেন আর ওই বেলাল বলেন আর আজিজ আর তারেক সিদ্দিকের জিনিস নিয়ে আমরা তো থাকি না। তবে আমি আশা করছি হ্যাঁ, আরেকটা জিনিস, সেনাবাহিনীর লোক এই তারেক সিদ্দিককে খুব শীঘ্রই চ্যাংডালা করে ক্যান্টনমেন্ট থেকে থ্রো করবে। ওর তো শরীরে কোনো ওজনও নাই। এটা আনলাইক একটা মিলিটারি অফিসার। আই ডোন্ট নো হাউ হি হ্যাজ বিন থ্রোন, বিকজ আত্মীয়স্বজন আছে তো, বললাম না, এটা তো পাওয়ারাজ অনেক আগের থেকে। এক হাতে তুলে ফৌজ ছুঁড়ে মেরে দিবে ক্যান্টনমেন্ট থেকে। সে কোন অধিকারী ক্যান্টনমেন্টের বাসায় আছে? সে রিটায়ার করেছে 6 মাস তো দূরের কথা, 16, 17, 18 বছর হয়ে গেছে। হাউ ক্যান ইউ ইউজ দি মিলিটারি এস্টাবলিশমেন্ট? চিফ গুলো তো বললাম না, এগুলো সব আনকুত চিফ। এরা কোনো আইন ফলো করতে চায় না, নিজের আখের গোছায়। আর ওই যে কেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কি থাকতে পারেন না? উনি ইজ এ মিনিস্টার স্ট্যাটাস, তাকে অন্য বাসা দিবে, নট উইদিন দি ক্যান্টনমেন্ট। হোয়াই? প্রধানমন্ত্রী অর্ডার দিয়েও দিতে পারে না ক্যান্টনমেন্টে। তো কর্নেল শহীদ, সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের যারা রাজনীতিবিদ তাদের মধ্যে প্রথম বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান যুব দলের সম্ভবত 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ প্রসঙ্গে তার বক্তব্য এনেছেন। আমরা একটু শুনে আসতে চাই। কিছুদিন আগে নিশ্চয়ই এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই আপনারা ইউটিউবে কয়েকদিন আগে একটা টেলিফোনের ফোন আলাপ আপনারা শুনেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার, আরেকজন অবসরপ্রাপ্ত বর্তমান সেনাবাহিনীর একজন কর্মরত অবস্থার উচ্চপদস্থ কর্মরত একজন অফিসার এবং একজন অবসরপ্রাপ্ত অফিসারের কথোপকথন টেলিফোন কনভারসেশন আপনারা কয়েকদিন আগে শুনেছেন। সেখানে চাকরিরত বর্তমান যে উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনী, সে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমাদের বহু নেতাকর্মী সহ বাংলাদেশের বহু মানুষের বিরোধী দলীয়, বহু মানুষের বিরোধী রাজনৈতিক বিরোধী মতামত, বহু মানুষের খুন গুমের সাথে হাসিনা সহ এবং নাম উচ্চারণ করে দিয়েছে যে কারা কারা জড়িত। বাংলাদেশের বহু বড় বড় দুর্নীতির সাথে কিভাবে হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের লোকজন জড়িত প্রকাশ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে তারা বলে দিয়েছে। আরে এই লোককে তো হাসিনাই বসিয়েছে, এই লোক তো হাসিনারই কাজ করছে, এই লোক তো বর্তমানে কর্মরত আছে, এই লোক তো বর্তমান চাকরি আছে। তাদের মুখ দিয়ে তাদের কথা বেরিয়ে গেছে। কাজেই নেতৃবৃন্দ, কাজেই আমার প্রিয় যুবদলের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো কিভাবে দেখেন এই বক্তব্য? অবশেষে আমাদের একজন মানে রাজনীতিবিদ, শীর্ষ রাজনীতিবিদ অন্তত এই ইস্যুতে মুখ খুললেন। তো কেউ পর্যন্ত খোলে নাই। তো আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। দুইটা ছোট্ট কথা বলি প্রথমে আপনাকে। প্রথম হলো, লেট দেন নেভার, আই ওয়েলকাম অ্যান্ড কনগ্রেচুলেশনস টু ইউ। আমাকে দেওয়ার দরকার নেই, আমি আজিজের মতো নিজে পুরস্কার নিতে চাই না, যা আপনি জাতিকে জানিয়েছেন। আজকে বিরোধী দলের, আমি তো জানতাম যে উনি বোধহয় মানে ওই অন্যান্য নেতাদের মতো বোধহয় ম্যানেজ হয়ে গেছেন। তো উনি কথা বলেছেন, গুড, কনগ্রেচুলেশনস, আপনাকে কনগ্রেচুলেশনস, আপনি জাতিকে জানিয়েছেন। আমি জানি যে তার মা যেহেতু কম্প্রোমাইজ হয় না, তার মাকে যেহেতু কম্প্রোমাইজ করা যায় না, করা যায়নি, ম্যানেজ করা যায়নি, এজন্য তার মুখে স্কচ টেপ দিয়ে দিয়েছে। সেটা ফলস কেস হোক আর যে কেস হোক, সেটাও পরে মানুষ জানবে। বাট আমি যেটা বলবো, ওভার এন্ড অ্যাবভ হি ইজ এ লিডার। আমি বলেছিলাম যে এটার জন্য সারা দেশ ভেঙে পড়ার কথা ছিল। আফ্রিকার ক্ষুদ্রত দেশ হলো আজকে ফল করতো সে গভর্নমেন্ট। বাংলাদেশের প্রায় 1 মাস পরে তিনি কথা বলেছেন, আই থ্যাংক হিম। তো কর্নেল শহীদ, আপনি কি মনে করেন যে দেশ বাংলাদেশের কোন দিকে যাচ্ছে? আমাদের সার্বিক পরিস্থিতি, আপনি নিশ্চিত থাকেন, আমি যে রেসপন্স পাচ্ছি মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, আপনি নিশ্চিত থাকেন মানুষ আর এখন একটা সংবিধান, আপনি দেখেন সংবিধান সে 15 অ্যামেন্ডমেন্ট করেও কিন্তু হাসিনা নিজে করেছে, আজকে সেটা ইফেক্ট করতে পারছে না এগেইনস্ট দ্য চিফ, এগেইনস্ট তারেক সিদ্দিক। হত্যার প্রমাণ আছে, সবকিছু আছে, এবং সে টেলিফোনে বলেছে, সে অ্যাকশন নিতে পারছে না। সেই সংবিধান তো দরকার নাই, কারণ এটা তো জনগণের সংবিধান না, ওই বানিয়েছে।
ওরাই এমন করছে। তো আমি বলছি অবশ্যই আপনারা রাজনীতি করবেন, আগে সংবিধানটা ঠিক করুন, জনগণের সংবিধান বানান, রাজনীতি করবেন, দেন কাম উইথ ইউর পলিটিক্যাল প্র্যাকটিসেস। হাসিনা 7 দিনের মধ্যে চলে যাবে, I guarantee also from army and also police, lower level. Lower level means not only soldiers, officers. They will support for a new constitution. তারা চাকরি করে না, শুধু গ্রামে যে সুখ দেখতে চায়, সুখে রাস্তাঘাটে হাওয়া মানে শান্তির আবহাওয়া পেতে চায়, কথা বলতে চায়। আর যে কথা বললো তার বিরুদ্ধে কথা বলতে পারছে না, সে আবার পুরস্কার ঘোষণা করছে তার নিজের। কর্নেল শহীদ, আপনার সেনাপ্রধানের এই বক্তব্য আসার আগের রাজনীতি আর পরের রাজনীতির মধ্যে অনেক পার্থক্য, কারণ অনেক কিছু এখন অনেকের কাছে স্পষ্ট, অনেক খোলাসা বিষয়গুলো। তো মানে অনেকের অনেক ভাব গাম্ভীর্য, মানে যে মুখোশ, এটি খসে পড়েছে বলা চলে। এক্স্যাক্টলি। তো আপনি কি মনে করেন যে এটার প্রভাব কি পড়তে পারে, খুব সংক্ষেপে একটু যদি বলেন? আমি সারা জীবন চিন্তা করেছি যে সত্যের জয় হবে। এটা হতে একটা সিগন্যাল গেছে মানুষের কাছে। আগে কিছু কিছু লোক অপেক্ষা করছিল কবে আর্মি নিবে, দক্ষিণ পাড়া বলে বোধহয় সিভিলিয়ানরা, উত্তরপাড়া কবে নিবে, তারপরে তারা ক্ষমতায় আসবে, যে অভ্যাসের মাধ্যমে যে হাসিনা আসছে 111 এর মাধ্যমে। তো এটা কিছু একটা হবে, তারপরে আসবে। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আর আর্মি অভ্যুত্থান তারা আর বলবে না, তারা বলতে চাচ্ছে গণ অভ্যুত্থান। আর্মিও তো জনগণেরই অংশ, তারা অলসো ডেল ফেভার। আমি সেই বোমটাই আপনি বোমটাই ফুটালেন। এই বোমটার মাধ্যমে এতদিনে কিন্তু হাসিনার থাকার কথা না। আপনি দেখেন এটার পরে কোন সেনাবাহিনীর লোক কেউ, আপনি আইএসপিআর, আমি বললাম না আইএসপিআর, এটা ইজ নট এন আইএসপিআর স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড এটা হলো উপজেলা না তো, ইউনিয়ন পরিষদের বিজ্ঞপ্তিতে এই ধরনের একটা স্পেসিফিক কিছু নাই, কিন্তু এটার ভিতরে এলিমেন্টস কিছু নাই এটার ভিতরে। হ্যাঁ, এখন আপনি স্টেটে কে কথা বলেছে? আজিজ কথা বলেছে, স্টেটে অর ইউ চ্যালেঞ্জ মি, কে? টেল দি ব্রিটিশ গভর্নমেন্ট, টেল দি ইউনাইটেড নেশনস, they get these officers and prove it. I will prove it. টেকনোলজির যুগ। কিন্তু হয়েছে কি, এরা দাবাতে অভ্যাস হয়ে গেছে। সবকিছু দাবাতে যায় না। শেখ হাসিনা the mother of mafias or servant of mafias, I don't know, possibly now she is servant of mafia, because আজিজ পুরস্কার ঘোষণা করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের আরেকটা কথা বলি, মহানবীকে নিয়ে কটূক্তি করেছে, আপনারা প্রতিবাদ করেছেন, অবশ্যই করবেন। তিনি শান্তির দূত, আল্লাহর বাণী আমাদেরকে দিয়েছে। ওনার কথা না তো এগুলা, কোরআনে স্পষ্ট বলা আছে। মহানবীর কোনো কথা না, সব আল্লাহর কথা তিনি প্রকাশ করেছেন শুধু কোরআনে। অতএব আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, কারণ আল্লাহর কথাগুলো আমরা পেয়েছি, কিন্তু ভায়োলেন্স করেননি। কিন্তু আপনারা তো এই প্রতিবাদটাও করবেন যে এত বড় একটা অবৈধ অন্যায় চলছে দেশে, এটাও তো কোরআনে আছে। অন্যায়ের প্রতিবাদ, এবং অন্যায়কে যদি আমরা না সরিয়ে দিই তাহলে অন্য জাতিকে আল্লাহ বসিয়ে দিবেন, এটাও আছে। আপনারা প্রতিবাদ করেছেন, ঠিক আছে, কিন্তু এই প্রতিবাদ তো করবেন যে এই সরকার একটা জালেম সরকার, এবং জালেম সরকারের বিরুদ্ধে তো নবীরা এসেছিল, এখন তার নবীদের আসার চান্স নাই। কিন্তু আপনারা তো পড়েছেন কি করতে হবে, আপনারা তো দেখেছেন ফেরাউনের বিরুদ্ধে কে এসেছিল। ফেরাউনের বিরুদ্ধে তো এখন মুসা আলাইহিস সালাম আসবেন না, কুরাইশদের বিরুদ্ধে মহানবী আসবেন না। আপনারা আছেন, যেটা ইউ শুড অলসো, আপনারা শুধু ওই প্রতিবাদ তো করবেনই, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, এটা তো গুনাহ। আমি তো প্রতিবাদ করছি, আমি তো আমার সবকিছু স্যাক্রিফাইস করেছি। আপনারা প্রতিবাদ করুন। এত লক্ষ লক্ষ নেমে এসেছেন, আপনি বলুন শেখ হাসিনাকে গণতন্ত্রের পথে আসুন, নাহলে আমরা রাস্তা থেকে যাব না। এটা না করলে তো গুনাহ হবে আপনাদের। কর্নেল শহীদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনার সঙ্গে আমি প্রায় 3-4টি অনুষ্ঠান করলাম এ পর্যন্ত। তো প্রত্যেকটা অনুষ্ঠানেই আসলে সাধারণ মানুষ কিছু কমেন্টস আসে, আমাকে ইনবক্স করে, অনেক সময় প্রকাশ্যেই লেখে যে না, গালিগালাজ তো করবেই। একটা গ্রুপ আছে 50 জনের, ভাড়াটিয়া বাহিনী তো আছে ওদের। ভালো কিছু বেকার লোক আমাদের জন্য পয়সা পাচ্ছে, কিছু বেতন জীবিকা নির্বাহ করতে পারছে, এটা ভালো দিক।
নাই তো, চাকরি বাকরি নাই তো, বেকার। জি। তো অনেকেই যে প্রশ্নটা করতে চাচ্ছে যে কর্নেল শহীদ তো আওয়ামী লীগের সুবিধাভোগী, 1/11 সময়েও তিনি এই সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তো তো ওনারও তো দায় কম না। এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, মানুষগুলা না জেনে কেন কথা বলে? আমার সবকিছু কিন্তু ইন্টারনেটেই আছে। আমি 2004-এ চাকরি হারিয়েছি কিন্তু প্রতিবাদ করি, কোনো করাপশন কিছু নাই, সেগুলো তো ইন্টারনেটেই আছে। এমনকি সেই কোর্ট মার্শালের 3টা চার্জশিটে বলা আছে যে অফিসারের সততার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। নাহলে আমার এত মূল্যবান একটা চাকরি, আজিজ তো আমার চাকরির আশেপাশেই নাই প্রফেশনাল হিসাবে, তারপর সেটা মায়া করিনি, চাকরি হারিয়েছি, কষ্ট করেছি 5 বছর। গুলশান স্পিনিং মিলে আমি চাকরি করেছি, দে আর ভেরি গুড পিপুল, আই গট রেসপেক্ট ফ্রম দেম, বাট চাকরিও পাচ্ছিলাম না। তখনকার মাফিয়ারা, আমি কিন্তু পলিটিশিয়ানদের দোষ দিই না, আমি মাফিয়াদের দোষ দিই। তারেক সিদ্দিকী আমাকে ডেকেছে 2005-এ, যখন শুনেছে আমার মতো একটা অফিসারকে বের করে দিচ্ছে। আমি একটা মিলে চাকরি পেলাম, কাজ করেছি। কি কাজ করেছি? অবশ্যই ভাই, আমাকে বের করে দেওয়া হয়েছে অন্যায় করে, সেটার জন্য তো কাজ করেছি কনস্টিটিউশনে যেটা বলে, অর্থাৎ ইলেকশনের জন্য। কিন্তু 111-এ আমি জানিও না ইভেন কি হয়েছে, বিকজ এখানে 111-এ আই ডোন্ট নো তারেক সিদ্দিকীর কোনো রোল আছে কিনা, থাকতে পারে, বাট সে ওই লেভেলে হি নোজ, নিড টু নো বেসিস। সো কাজ করেছি পলিটিক্যালি, যেটা আইনগতভাবে করার কথা। আমি কিন্তু সদস্য না আওয়ামী লীগের, মাইন্ড ইউ, কোনো পার্টিরই সদস্য না। সো আমি কাজ করেছি, কিন্তু 2009 এবং তাকে কিন্তু আমি 2008-ই বুঝতে পেরেছি ক্রিমিনাল, কেননা আমার ওয়াইফ ততদিনে শক্তিশালী হয়ে গেছে। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে তারেক সিদ্দিক যখন আপনাকে ডেকেছেন, তখন কি আপনি তো একজন মানে সিনিয়র সেনা কর্মকর্তা সে সময়, মানে আপনার চাকরি যাওয়ার ওই সময়টার কথা বলছি। তো আপনি চাকরি কি করে জানেন না? থাকা অবস্থায় তাকে চিন্তামো না আমি, হি ইজ ফ্রম ইঞ্জিনিয়ার, আমি তার আন্ডারে চাকরিও করিনি জীবনে। আচ্ছা। চাকরি যাওয়ার পরে সে যে শেখ হাসিনার আত্মীয়, তার সাথে দেখা হয়ে আস্তে আস্তে জানতে পেরেছি। সেনাবাহিনীতে থেকে আমাদের এত জানা সম্ভব না, and that interest নাই। I am highly professional, you may know it from the army। এইসব সিভিল কানেকশন হলো আজিজদের আছে। আস্তে আস্তে বুঝতে পেরেছি তার যখন ব্যাকগ্রাউন্ড। একদিন গল্পে বলতেছিল, আমার সাথে প্রতি রাত্রি গল্প করতে হতো, কাজও করতাম। বলতো যে আমি যে কেন মুক্তিযুদ্ধে, আমি স্যার আপনারা 3 ভাই কেউ মুক্তিযুদ্ধ যান নাই? না। তো তখনও বুঝতে পারছি তো ক্রিমিনাল পার্টি। এগুলো তো মিথ্যা কখনো চাপা থাকে না, সত্য আসা শুরু করেছে। এই যে তারেক রহমান যে কথা বলেছে, তার মানে কি সত্যর জবাব দিয়েছে। অলদো লেট হওয়ার কথা, একটা বড় পার্টির একটা প্রধান, সে একটু অ্যাসেস করবে তো এটা কোনো আমি আবার ষড়যন্ত্র করতেছি কিনা। কেননা বাংলাদেশের রাজনীতিবিদরা তো ষড়যন্ত্রের চক্কর খেতে খেতে ওই ষড়যন্ত্রই দেখে সবকিছুর মধ্যে। সো আই নেভার এম্পাওয়ার দিস গভর্নমেন্ট, বিকজ এম্পাওয়ারিং তাকে বলে যে আপনি যখন থেকে এনজয় করবেন, টাকা বানাবেন, তারপরে বের করুক না। আমি আজকে ডিক্লেয়ার করছি, পৃথিবীর সব ব্যাংকে আমার এই ডিক্লারেশনটা নিয়ে যাক, কোন ব্যাংকে, পৃথিবীর কোন ব্যাংকে আমার কোন ইলিগাল মানি আছে কিনা, নাম্বার 1। বাংলাদেশে তো দেখলেন, থাকলে তো কেসই হইতো। আর আমি এটাও বলবো মাদার অফ মাফিয়া বা সার্ভেন্ট অফ মাফিয়াস শেখ হাসিনাকে, যে আপনি বলুন তারেক সিদ্দিককে বলতে, আপনি নিজে, আপনার ছেলে জয়, তারপরে আপনার মেয়ে কি নাম তো ভুলে গেছি, তারপরে ওটার নাম কি যেন, লোটাস কামাল, তারপরে এদের, তারপরে এই যে অনেকের নাম তো আসছে পেনামা পেপারে, তাই না? ওদের তো কোনো অ্যাকশন নাই। তারা আমার মতো ঘোষণা দিক এবং ওয়ার্ল্ডের সব ব্যাংকে চিঠি দিক, তারা ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণার উপরে কোর্টের অর্ডার নিন, নিয়ে সব সরকারের কাছে পাঠান যে ব্যাংকের স্টেটমেন্ট দাও, তারা ঘোষণা দিয়েছে, আমি দিলাম, তারাও দিক। সেই সাহস আছে মাদার অফ মাফিয়া? আছে নাকি? আমি তো দিলাম ঘোষণা, এই ঘোষণাটা দিয়ে আপনারা কোর্টের অর্ডার নিন, তাদেরকে বলেন ঘোষণা দিতে, কোর্টের অর্ডার দিতে, রাইট দ্য লেটার টু দ্য অল ব্যাংকস অফ দ্য ওয়ার্ল্ড, আত্মীয় স্বজনের নাম সহ। ইসলামী করে সব। আর অনেকে লিখেছে, কি লিখেছে জানেন? যে আপনি 1/11-এর সময় কোথায় ছিলেন, তখন প্রতিবাদ করেন নাই, আর্মিতে এত কিছু হয়েছে, 21শে আগস্টের ইসের সময় কোথায় ছিলেন, তারপরে 15 আগস্টের হত্যার সময় কিন্তু আমি ক্লাস 8-এর ছাত্র। ইন্না লিল্লাহ। মানুষজন যে লেখে মনে হয় যে আমি 80 বছরের বুড়া ঠিক, এত বুড়া হই নাই। তারপরে আসেন, বলতেছে যে কি এই যে একে মেরেছে, এই যে ইলেকশনটা হয়েছে, এই ইলেকশনে কোথায় ছিলেন, লুট দখল করে নিয়ে গেছে, এই যে নেভির অফিসারটাকে মারছে, ঠিক আছে, মায়ের খাওয়ার যোগ্য, কেননা
আপনারা এই সরকারকে এই জালেম সরকারকে এনেছেন। এই যে কথাগুলো বলে, আমি তো মনে করেছিলাম যে বাংলাদেশের লোক এই যে যারা লিখেছে তারা একটু মডার্ন হয়েছে। আরে ভাই, এই যে এমবিএমএল এর মধ্যে আছে যে আমাদের আর্মি অফিসাররা পৃথিবীর কোথাও নাই, তারা আদেশও দেয়, তারা বিচারও করে। কথা বোঝার চেষ্টা করেন, বিকজ আমার কনস্টিটিউশন ওটা দিয়ে দিয়েছে। অতএব আমাদের এমন কোনো আইন নাই, অথচ ইন্ডিয়া বানিয়ে ফেলেছে, এবং পাকিস্তানেও, যে কোনো ইলিগাল অর্ডার দিলে সোলজাররা বলতে পারবে, আন্ডার কমান্ড জুনিয়ররা বলতে পারবে, স্যার এটা তো সরকারি আইন অনুযায়ী অর্ডার না, আমি মানতে রাজি না। কিন্তু আমি বলছি সেই ভাইদেরকে, ইলেকশন কিন্তু আমাদের আর্মির 99% লোক চেয়েছিল। আমাকে তো বলে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আজিজ হেলিকপ্টারে করে নিয়ে বিভিন্ন ফরমেশনে দিয়ে আসছে, এগুলো তো ভাই প্রমাণ আছে। তো আজিজ অর্ডার দিয়ে দিয়েছে, যেহেতু ইলেকশন কমিশন বলেছে আর্মি ডিপ্লয় হবে, আর্মি ডিপ্লয় হয়েছে পুরা দেশে, কিন্তু যার যার ক্যাম্পে বসে থেকেছে। আর পুলিশ, তারপরে সিভিল প্রশাসন, আর আওয়ামী গুন্ডারা, এমনকি আজিজের ভাইটাও হয়তো আছে, গুন্ডারাই এই ব্যালট বাক্স ভরেছে। অতএব আপনারা আর্মির দোষ দিচ্ছেন কেন? আরে ভাই, আর্মির দু একজন সিনিয়ররা খারাপ করেছে বলে তো আমি জানিয়ে দিয়েছি। আমি আর্মির সম্মান রক্ষার জন্যই তো জানিয়ে দিলাম জাতিকে যে এই ধরনের চিফরাই গত 49 বছর ধরে আমাদের আর্মির বদনাম করেছে। আর্মির লোকের দোষ দিবেন না। জি, কর্নেল শহীদ আপনাকে ওরা কাঁদছে, বলছে যে আমরা দেশকে সেবা করতে পারলাম না স্যার, এই টেররিস্ট সেনাপ্রধান বলে দিয়েছে ক্যাম্পে বসে থাকতে। সো প্লিজ ডো নট ব্লেম দি আর্মি অর আর্ম ফোর্সেস, ব্লেম দি ওই চোরগুলো। আর এই মাদার অফ মাফিয়া বা সার্ভেন্ট অফ মাফিয়া, তারিক সিদ্দিক বদমাশ, শাহিন সিদ্দিক, লোটাস কামাল, কুমাল, কি এগুলোকে দেখেন। ডো নট ব্লেম সাধারণ মানুষকে। তাহলে আজকে হাসিনা যে ইলেকশনটা দখল করলো, তাহলে কি সাধারণ মানুষকে বলবো যে তারা রিয়াকশন করেনি কেন? তাদের দোষ দিবেন না? বিরোধী দলকে দোষ দিবেন না যে আপনাদের ভোট কেড়ে নিয়ে গেছে? হয় ইউ আর নট ইন দ্য স্ট্রিট, আপনারা চাইলে আর্মির দোষ দিয়ে দিবেন। জি, কর্নেল শহীদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য, বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা আবার একটু আইএসপিআর এর বক্তব্যটায় যেতে চাই। আইএসপিআর এর এই বক্তব্য একটি বিষয় তারা নিজের অজান্তে স্বীকার করে নিয়েছেন। এই বক্তব্যের প্রথম 3-4 লাইনের মাথায় তারা বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের সর্বশেষ আস্থা ও বিশ্বাসের প্রতীক। সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা বাহিনী। সেনাবাহিনী কখনোই সর্বশেষ আস্থা ও বিশ্বাসের প্রতীক নয়। সর্বশেষ আস্থা ও বিশ্বাসের প্রতীক হচ্ছে আদালত, যে আদালত ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তো তারপরও আইএসপিআর এর ভাষ্যমতো জনগণের সর্বশেষ আস্থা ও বিশ্বাসের প্রতীক যে সেনাবাহিনী, আমরা মেনে নিতে চাই এই মুহূর্তে সেনাবাহিনী আমাদের সর্বশেষ আস্থা এবং বিশ্বাসের প্রতীক। নিশ্চয়ই তারা আমাদেরকে এই দুঃশাসন থেকে মুক্তি দিতে তাদের কার্যকর ভূমিকা পালন করবে, গণতন্ত্রের পথে উত্তরণের মধ্যে সাহায্য করবে। খুব তাড়াতাড়ি হবে। জি, ধন্যবাদ। জনগণকে আগে আগে আসতে হবে। জি, জনগণ থাকবে এবং আর্মি জনগণের সাথে থাকবে, আমি কথা দিচ্ছি। যে বেমেনিটা আজিজ বাধ্য করেছে করতে ইলেকশনের সময়, সেটা আর হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতেই পারছেন অত্যন্ত জটিল ইস্যু, জটিল বিষয়। আপনারা যে যার মতো করে বুঝে নেবেন। আপনাদের বিশ্লেষণ ক্ষমতার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দর্শক, আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।